আসসালামু আলাইকুম। সবাইকে জুমা মুবারক। মূল আলোচনায় চলে যাচ্ছি। সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে আজকে গুরুত্বপূর্ণ একটি সামরিক বা প্রতিরক্ষা চুক্তি হচ্ছে। এই চুক্তি মধ্যপ্রাচ্যে কী ধরনের প্রভাব ফেলবে, আঞ্চলিক ভূ রাজনীতি ও কৌশলগত সমীকরণে কী প্রভাব ফেলবে, বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলবে, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় কী প্রভাব ফেলবে, বিশেষ করে ইরানের সাথে তুরস্কের, সৌদি আরবের এবং পাকিস্তানের কোন ধরনের প্রভাব পড়বে, এই বিষয়গুলোই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বা বেশি আলোচনা হওয়ার কথা। আরও বড় পরিসরে দেখতে হলে এই যে জোট হতে যাচ্ছে, এই যে চুক্তি হবে, সেই চুক্তির প্রেক্ষাপটে এই জোট কি মধ্যপ্রাচ্যে যে ইসরায়েল অনেক বড় সংকট তৈরি করেছে তাদের ব্যাপারে এই জোট বিশেষ কোনো ভূমিকা নেবে কিনা, এরকম নানা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো নিয়েই এখনকার আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। আলোচনার শুরুটা এরকম: সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এই যে ত্রিপক্ষীয় সামরিক চুক্তি বা প্রতিরক্ষা চুক্তি যাই বলি করতে যাচ্ছে, আসলে তার লক্ষ্যটা কি? এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ এই জোট কার বিরুদ্ধে যুদ্ধ করবে বা কাদের থেকে তারা নিরাপত্তা চায়, বা এখানে এমন একটা চুক্তি হবে, এমন একটা ক্লজ থাকবে, যতদূর খবর পাওয়া যাচ্ছে, যে এক দেশের উপর হামলা হলে বাকি দুই দেশ ধরে নেবে তাদের উপর হামলা। অর্থাৎ অনেকটা নেটো জোটের আদলে, এবং অটোমেটিক্যালি তিন দেশ ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে এখানে কে কাকে হামলা করবে এবং কার থেকে কে নিরাপত্তা চায়? সৌদি আরবের সাথে দশকের পর দশক ইরানের একটা টানাপোড়েন আছে, এবং সৌদি আরবকে বোঝানো হয়েছিল যে ইরান তোমার নিরাপত্তার জন্য হুমকি, অতএব আমেরিকাকে জায়গা দিয়েছে এবং আমেরিকা চেয়েছে যে ইরান হচ্ছে তোমার হুমকি, ইরান থেকে বাঁচতে হলে তোমরা তো পারবা না, আমরা নিরাপত্তা দিচ্ছি, আমাদেরকে জায়গা দাও। ইরাকে 1991 সালে যে যুদ্ধটা হয়েছিল, প্রথম উপসাগরীয় যুদ্ধ, অপারেশন ডেজার্ট স্টর্ম, এই যুদ্ধের আগে অত্যন্ত দুঃখজনক কিছু ঘটনা ছিল। যে ইরাককে দিয়ে ইরান আক্রমণ করে 8টা বছর ভ্রাতৃঘাতী যুদ্ধ করেছিল, লাখ লাখ মানুষ মরেছে, এবং সেইটার ইন্ধনদাতা ছিল প্রধানত পশ্চিমা দেশগুলো। অ্যাকচুয়ালি বিপ্লবের পরপরই ইরানের পক্ষে কেউই ছিল না, তখন সবাই ইরাকের পক্ষে। সেই সাদ্দামকে পেলে পুষে মানুষ করে এত বড় করে এক পর্যায়ে তাকে দিয়ে কুয়েত দখল করানো হয়। তারপরে আবার কুয়েতকে, সৌদি আরবকে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্যবস্থা করতে বলা হয়, এবং বলা হয় যে ইরাক সৌদি আরবও দখল করবে। এই মুহূর্তে যদি ইরাককে থামানো না হয়, তাহলে সৌদি আরব দখল করে নেবে। কুয়েত তো দখল করেছেই। তখন এই কুয়েত, সৌদি আরব, আরব দেশগুলো সবাই চিন্তা করে আমরা কি করব তাহলে? তখন আমেরিকা বলে জায়গা দাও, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। ব্যাস, মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ঘাঁটি হয়ে গেল। যুদ্ধ করে, কত কায়দায় কৌশলে, কত কিছু করে সাদ্দামকে উৎখাত করে দিয়ে সেখানে নিজেরা মধ্যপ্রাচ্যে বিস্তীর্ণ ভূমিতে নিজেদের ঘাঁটি, নিজেদের সমস্ত প্রভাব প্রতিপত্তি বিস্তার করলো। তারা বলল কি, ইরান তোমাদের প্রচণ্ড রকমের শত্রু, ইরানের হাত থেকে বাঁচতে হলে আমরা লড়াই করবো, আমাদের জায়গা দাও এবং সেইভাবে সাপোর্ট দাও। ঘাঁটি আমেরিকার সৈন্যরা থাকে, খায় দায়, পয়সা দেয় আরবরা। সেই সৌদি আরবকে বোঝানো হয়েছে ইরান তোমার অনেক বড় শত্রু, ইরান তোমাদের দেশ দখল করে নেবে, তোমাদের ধর্ম দখল করে নেবে, তোমাদের মক্কা মদিনা দখল করে নেবে, কত কিছু। ইরানকে বিরাট বড় শত্রু, শিয়া সুন্নির অ্যাঙ্গেল থেকে অনেক বড় শত্রু হিসেবে দেখানো হয়েছে। প্রত্যেকটা আরব দেশকেই সেইভাবে দেখানো হয়েছে, এবং সেইভাবে এখনো শত্রু ভাবে তারা। যদিও এই যুদ্ধের সময় এই সমস্ত দেশ সরাসরি ইরানের বিরুদ্ধে এখন লাগাতার যুদ্ধ করেন, ভেতরে ভেতরে কি কি করেছে সেটা তো আমরা কম বেশি
খবর পাচ্ছি কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এরা আমেরিকা ইসরায়েলের সাথে মিলে ইরানের উপর হামলা চালিয়েছে। সৌদি আরব করেছে কি করেনি এখনো পরিষ্কার না। তো আমেরিকা যে পরিস্থিতি, তাতে যুদ্ধে তারা হেরে যাবে এবং তারা এখান থেকে চলে যেতে বাধ্য হবে, যা পরিস্থিতি মনে হচ্ছে। তাহলে সৌদি আরবের নিরাপত্তার হবেটা কি? এই ভয় থেকে তারা এখন পাকিস্তান আর তুরস্কের সাথে চুক্তি করে নিজেরা বাঁচার চেষ্টা করছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে ইরানকেই তারা প্রধান শত্রু হিসেবে দেখলো। কিন্তু ফ্যাক্ট হচ্ছে ইরান সৌদি আরবকে হামলা করবে না। সৌদি আরবকে হামলা করবে না ইরান। যদি সৌদি আরবকে হামলা না করে তাহলে তুরস্কের সাথে আর পাকিস্তানের সাথে তো ইরানের যুদ্ধ করার প্রশ্ন আসছে না। সৌদি আরব ভেতর থেকেই পরিবর্তন, যদি কিছু হয় তো ভেতর থেকেই হবে, ইরানের কিছু করতে হবে না যুদ্ধ করে। এবং এই যে ইসরায়েলের সাথে গাজার যুদ্ধ, লেবাননের যুদ্ধ, ইরানের যুদ্ধ, আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ, এর সাথে ইয়েমেন, ইরাক, লেবাননের যোদ্ধারা এরা যে জড়িত হয়ে গেল, এই যে গত 2-3 বছর 4 বছর ধরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত কাহিনী ঘটছে, যুদ্ধ, সংঘাত, সংঘর্ষ, যে সমস্ত আগ্রাসন, হামলা, পাল্টা হামলা, এই সমস্ত ঘটনায় মানুষের মনোজগৎ পাল্টে গেছে এবং সাধারণ মানুষ বুঝে ফেলেছে কে মুসলমানের পক্ষে, কে ন্যায়ের পক্ষে, কে সত্যের পক্ষে, কে ইসলামের পক্ষে, আর কে এগুলোর বিপক্ষে, কারা এর বিরুদ্ধে। এগুলো মানুষের কাছে পরিষ্কার। যখন আমেরিকায় এই অঞ্চল থেকে চলে যাবে, যদি চলে যায়, তাহলে আলটিমেটলি ভেতর থেকে মানুষ জেগে উঠবে বলে মনে করা হচ্ছে। এটা বিরাট একটা আশঙ্কা আছে সৌদি আরবের ভেতরে এবং অন্য দেশগুলোর ভেতরেও। সেই জায়গায় সেই পরিবর্তনের জন্য ইরানকে হয়তো যুদ্ধ করা লাগবে না, অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। যারা জনগণের পালস বুঝে পরিবর্তনটা না করবে তারা পস্তাবে, আর যারা পালস বুঝে কাজ করবে তারা পস্তাবে না। এই না পস্তানোর খাতায় থাকবে কাতার এবং ওমান আপাতত। বাকিদের সংকট আছে যদি তারা যেভাবে চলছে এইভাবে চলে। যাই হোক, তো তাহলে ইরানকে আপাতত শত্রু হিসেবে বা থ্রেট হিসেবে মনে করে তুরস্ক এবং পাকিস্তানকে ডাকছে সৌদি আরব যে আমরা আসো একসাথে মিলে একটা চুক্তি করি, যে চুক্তির মূল গল্প হবে কি, আমার উপর হামলা করলে তোমরা দুজন যুদ্ধে জড়িয়ে যাবে। তুরস্ক এবং পাকিস্তানের সাথে ইরানের কোনো সংঘাত সংঘর্ষ আপাতত নেই, অতএব এই দুই দেশের সাথে ইরানের যুদ্ধের প্রশ্ন আসছে না। সংকট যদি থাকে তাহলে সৌদি আরবের সাথে আছে। আমি আগেই বলেছি ইরান সৌদি আরবে সহজে হামলা করবে না, করার কথা না, হিসাব নিকাশে আসে না। তো তারপরেও সৌদি আরব ইরানকে থ্রেট ফিল করে যদি এই চুক্তি করে, তার মানে দাঁড়াচ্ছে কি, সৌদি আরব তুরস্ক এবং পাকিস্তানকে ধরে বাঁচার চেষ্টা করছে। খুব মোটা দাগে যদি বলি, যে আমেরিকা, ইসরায়েল বা পশ্চিমারা সৌদি আরবকে বাঁচাতে পারলো না বা নিরাপত্তা দিতে পারলো না, এই তুরস্ক আর পাকিস্তান কি পারবে? এটা কি বিশ্বাস করা যায়? যায় না। এখানে যা হবে সেটা হচ্ছে যে যুদ্ধ নয়, সামরিক সংঘাত নয়, এখানে হবে কূটনীতির খেলা। তুরস্ক এবং পাকিস্তান তারা যা করবে তা হচ্ছে এই, এতদিন সৌদি আরব আমেরিকা থেকে পশ্চিমা দেশগুলো থেকে বিপুল পরিমাণে অস্ত্র নিয়েছে। এই বিপুল পরিমাণে অস্ত্র তাদেরকে নিরাপত্তা দিতে পারলো না এবং এত বেশি টাকা খরচ করতে করতে জীবন শেষ। আমেরিকার সামরিক ইন্ডাস্ট্রি বেঁচে আছে সৌদি টাকায়। সেই সৌদি আরব যদি এই আমেরিকার অস্ত্র কেনা, সামরিক সরঞ্জাম কেনা বন্ধ করে, তাহলে সৌদি আরবের খরচ বেঁচে যায়, একথা সত্যি। এবং আমেরিকা ঝুঁকিতে পড়ে, অর্থনৈতিক ঝুঁকিতে পড়ে মিলিটারি ইন্ডাস্ট্রিতে, এটাও সত্যি। অ্যাট দ্য সেম টাইম তুরস্ক এবং পাকিস্তান বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করার জায়গা খুঁজে পাবে যদি সৌদি আরবের সাথে তুরস্ক এবং পাকিস্তানের আজকে চুক্তি হয়ে যায়। আজকে হওয়ার কথা এবং হবে। এরদোগান অলরেডি রওনা দিয়েছে, পৌঁছে গেছে। গতকালকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার
তথ্যমন্ত্রী থেকে শুরু করে আরো আরো অনেক মন্ত্রী গেছে। তার মানে অতিশয় হাই লেভেলের মিটিং এবং গুরুত্বপূর্ণ চুক্তি হতে যাচ্ছে। এই চুক্তির নাম দেওয়া হয়েছে মক্কা চুক্তি। তার মানে এই চুক্তির নামের সাথে ধর্মীয় একটা লেবাস, ধর্মীয় একটা লেভেল আছে এবং এই ধর্মীয় লেভেলটার মানে হচ্ছে ওখানে শিয়া সুন্নির একটা বিষয় জড়িত থাকতে পারে। আমি সেদিকে যদি নাও যাই তাহলেও এই কথা বলতে হবে যে যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি, সেই চুক্তি সৌদি আরবকে এক ধরনের ভয় থেকে বাঁচাবে যে আমার সাথে আমার দুই বন্ধু আছে। আর এটা হলো সৌদি আরবের দিকের কথা। আর তুরস্ক এবং পাকিস্তান বিপুল পরিমাণে অর্থ পাবে এবং বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করতে পারবে। এখন এই চুক্তি হলে ইরানের জন্য কোনো থ্রেট হচ্ছে কিনা, বা আঞ্চলিক তার যে বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন, যে সংগঠনগুলো ইরানের মতাদর্শে বিশ্বাসী বা ইরানের কথা মতো চলে বা ইরানের সাথে সম্পর্ক রাখে, তাদের জন্য কোনো সংকট কিনা, এটা একটা প্রশ্ন। একটা বিষয় আমি বলি, সিরিয়াতে কিন্তু বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পেছনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানের বিরাট ভূমিকা আছে। এই ভূমিকাটা একদম নেগেটিভ ভূমিকা, নেতিবাচক ভূমিকা, এটা কাঙ্ক্ষিত ভূমিকা ছিল না। কারণ আসাদ পরিবার বা আসাদের যে সরকার, তারা ছিল ইসরায়েল বিরোধী। ইসরায়েলকে সীমান্তে ঠেকিয়ে রাখার জন্য আসাদ সরকার একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছিল এবং তারা কখনো ইসরায়েলের সাথে সম্পর্ক করতে যায়নি। এবং আসাদ সরকার ক্ষমতায় থাকার কারণে সিরিয়ার ভেতরে ইরানের একটা অবস্থান ছিল, কিন্তু আসাদ সরকারকে সরিয়ে দেওয়ার পর সিরিয়া তো ইসরায়েলের করতলগত হয়ে গেছেই, তুরস্কের তেমন কোনো ভূমিকা নেই। বরং এখন লেবাননের হিজবুল্লাহকে মারপিট করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্টকে লেলিয়ে দেন। যদিও তিনি যাননি, কিন্তু যাবেন না এর কোনো নিশ্চয়তা নেই। সিরিয়া কিন্তু ইসরায়েলের সাথে একটা নিরাপত্তা চুক্তি সই করার জন্য চেষ্টা করছে। তো সিরিয়ার প্রেসিডেন্ট হচ্ছে এরদোগানের একেবারে অনুগত। সেই লোক এরদোগানের কথা ছাড়া ইসরায়েলের সাথে কি চুক্তি করতে যাচ্ছে? তাইলে ইসরায়েলের সাথে চুক্তি করার ব্যাপারে সিরিয়ার এরদোগানের ভূমিকা আছে এবং সম্মতি আছে, এটা বুঝতে হবে। তাইলে কি পলিটিক্স হলো? ইসরায়েলকে এতদিন বাশার আসাদ ঠেকিয়ে রেখেছিল সীমান্তে। বাশার আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই হুড়মুড় করে ঢুকে পড়লো সিরিয়ার ভিতরে। সিরিয়ার ভিতরে ঢুকে পড়া মানে হচ্ছে ইরাক সীমান্ত মাঠে গড়ের মাঠ করে ফেলবে। ও কোনো সীমান্তই থাকবে না, কারণ ইরাকের সেই ক্ষমতা নেই এখন। তাইলে ইরাকের ভিতরে চলে আসলো এবং দেখেছেন না, ইরাকের ভেতরে ইসরায়েল দুটো ঘাঁটি করেছিল গভীর অভ্যন্তরে এবং সেখান থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে। ইরাকের ক্ষমতা তো এই মোটমাট। এই জায়গায় তাহলে কার্যত সিরিয়ার বাশার আসাদ সরকারের পতন মানে ইরানের সীমান্তে ইসরায়েল চলে এসেছে। সেটা ঠেকানোর জন্য তো এরদোগান কোনো ভূমিকা পালন করেননি। তাহলে লাভটা কি হলো? তো সেই জায়গা থেকে এই চুক্তি ইরানের জন্য কোনো থ্রেট হচ্ছে কিনা সেটা বিবেচ্য বিষয়। তবে আমি মনে করি যে ইরান যথেষ্ট কূটনীতিতে পারঙ্গম, তারা তুখোড়। তারা মনে হয় না যে তুরস্কের কারোর ভুলে বা কারোর ফাঁদে পা দিয়ে তুরস্কের সাথে যুদ্ধে জড়িয়ে যাবে, সংঘাতে জড়িয়ে যাবে ইরান। এটা করবে না। পাকিস্তানের সাথে এই সংঘাতের তো প্রশ্ন আসে না, বরং পাকিস্তান এই মুহূর্তে ইরানের সাথে বাণিজ্যিক চুক্তি করতে যাচ্ছে। এই আজকেই খবর দেখলাম ইরান থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ আনে এবং আরো আনবে বেশি। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী যে সৌদি আরব সফর গেছেন, এই সফরে সামরিক চুক্তির পাশাপাশি সৌদি আরব থেকে ফাইন্যান্সিয়াল হেল্প চান শাহবাজ শরীফ এবং তার ব্যবস্থা হবে। তাইলে পাকিস্তান সৌদি আরবের সাথেও সম্পর্ক রক্ষা করছে, ইরানের সাথেও, এবং তার পেছনে কিন্তু চীন। আমি সবসময় পাকিস্তান নিয়ে কথা বলতে গেলেই চীনের প্রসঙ্গ আসবে। তো পাকিস্তান তুরস্ক যত যাই কিছু করুক মধ্যপ্রাচ্যে, চীনের সম্মতির বাইরে খুব একটা যাবে বলে মনে হয় না, অন্তত পাকিস্তান। যদি তাই হয় তাহলে দাঁড়াচ্ছে এই অঞ্চলে এই জোট হয়তো একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করবে এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করার অংশ হিসেবে যদি তারা এই চুক্তি করে থাকে তাহলে অবধারিতভাবে
আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে হচ্ছে বা আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে চলে যাবে। ইরান কিন্তু সবসময় বলে আসছে যে আমেরিকার উপস্থিতিটাই এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারণ, এবং যুদ্ধ করে তো আমেরিকা ইরানের সাথে পারছে না, এটা তো পরিষ্কার আমরা দেখতেই পাচ্ছি। তাহলে সৌদি আরবকে দিয়ে বা সবাই মিলে হয়তো এই মেসেজ আমেরিকাকে জানিয়েছে যে তোমাদের উপস্থিতির কারণে এই সংকট, তোমরা এখান থেকে যদি ঘাঁটি মাটি সরাও তাহলে এই সংকটগুলো থাকে না, অন্তত সৌদি আরব আছে। হয়তো সৌদি আরব আমেরিকাকে ঘাঁটি দিতে চাচ্ছেও না। তো ঘাঁটি যখন দিতে চাচ্ছে না আমেরিকাকে, আমেরিকার সেনারা সরে গেলেই ইরান ঢুকে পড়ে কিনা সৌদি আরবের ভিতরে, ইরাকের গেরিলারা ঢুকে পড়ে কিনা, ইয়েমেনিরা ঢুকে পড়ে কিনা, এই ভয় তো আছে। এই ভয় থেকে সেফটি পাওয়ার জন্য সৌদি আরব হয়তো তুরস্ক এবং পাকিস্তানের সাথে একটা চুক্তি করছে। হয়তো এই জায়গায় এই দুই দেশ ইরানকে বলবে যে আপনাদের এই রেজিস্ট্যান্স ফোর্সগুলোকে আপনারা একটু কন্ট্রোল করেন, এই অঞ্চলে আমরা সবাই শান্তিতে থাকি মিলেমিশে। তখন হয়তো ভিতরে ভিতরে ইরান, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সবার ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, একটা চুক্তি হবে, বা বৃহত্তর নিরাপত্তার সাথে হরমুজ প্রণালী থেকে শুরু করে আরও যত জায়গায় যেখানে যেখানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা দরকার, নিরাপত্তা প্রতিষ্ঠা করা দরকার, হয়তো সবাই করবে, সবাই সবার হয়তো এক ধরনের পার্টনার হয়েও যেতে পারে। এই চুক্তি আমি এতক্ষণ যা বললাম সেই রকম যদি থাকে তাহলে তো ভালো কথা, আর যদি তা না হয় তাহলে কিন্তু এর প্রভাব দক্ষিণ পূর্ব এশিয়ায় মারাত্মক পড়বে। তখন কিন্তু মধ্যপ্রাচ্যের ভারসাম্য পাল্টে যাবে এবং চীনের, ভারতের অনেকের স্বার্থ এখানে জড়িত থাকবে, জড়িয়ে যাবে। সে জায়গায় পাকিস্তানের সাথে ভারতের যে শত্রুতা আছে বা যে সমস্ত সংকট আছে, সেই সমস্ত সংকট মোকাবেলায় পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের হেল্প পাবে। তাতে পাকিস্তান অভ্যন্তরীণভাবে শক্ত হতে পারবে, সুবিধা পাবে, এবং সৌদি আরবকে বা কাতারকে দিয়ে হয়তো আফগানিস্তানকে ম্যানেজ করার চেষ্টা করবে পাকিস্তান। সেদিক দিয়ে একটা ভালো প্রভাব তো পড়বেই, এখানে ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু যদি এই জোট নেতিবাচক কর্মকাণ্ড করে তাহলে কিন্তু চীনকে এখানে হয়তো খানিকটা ইনভলভ হতে হবে। এরকম অনেক হিসাব সমীকরণ আছে। আবার যখন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এই দেশগুলো মিলে পাকিস্তানের ভেতরে তাদের অনেক সংকটকে সবাই মিলে সমাধান করা বা কোনো জায়গায় যেখানে দুর্বলতা আছে সেখানে সবলতা আনার চেষ্টা করলে ভারত বিষয়গুলো কিভাবে দেখে সেটাও একটা ব্যাপার। কারণ ভারতের সাথে তুরস্ক, পাকিস্তান কারোরই সম্পর্ক ভালো না। সৌদি আরবের সাথে লেনদেন বেচাকেনা থাকলেও এই যে জোট হচ্ছে, সেই জোটের যে চাহিদা, অর্থাৎ এক দেশ আক্রান্ত হলে বাকি দুই দেশ আক্রান্ত হবে বলে ধরে নেওয়া হবে। যদি ভারত কর্তৃক বা ভারতের মাধ্যমে পাকিস্তান আক্রান্ত হয় তাহলে তুরস্ক এবং সৌদি আরবও সেখানে আসতে বাধ্য। ব্যাপারটা হয়েছে এরকম। তার মানে সৌদি আরবের সাথে ভারতের এতদিন যে রকম সম্পর্ক ছিল, পাকিস্তানের সাথে চুক্তি হওয়ার পরে সম্পর্কটার মাত্রা কিছুটা ভিন্ন হবে বলে মনে করা যায়। দেখা যাক, আগে চুক্তি সই হোক, চুক্তির বক্তব্যগুলো কি, শর্তগুলো কি এবং লক্ষ্য উদ্দেশ্য কি, এগুলো সব পরিষ্কার হোক, তারপর আমরা বাকি কথা বলতে পারবো। আমরা অপেক্ষায় থাকি যে মধ্যপ্রাচ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এই জোট, এমনটাই আমরা আশা করি। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে যে জোট হতে যাচ্ছে, এই জোট মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে, এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়ত, এই জোট দক্ষিণ পূর্ব এশিয়ায় কোনো প্রভাব ফেলবে কিনা, আপনাদের মতামতকে জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।